বাবার বন্ধু আমাকে রাতে বাড়িতে একা পেয়ে যেভাবে আমার সাথে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। আমার নাম দীপা, আমি ছত্তিশগড়ে থাকি। আমার বয়স 25 বছর। আমি আমার মা, বাবা এবং বড় ভাইয়ের সাথে থাকি। আমি সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছি, কিন্তু এখনও কোনো চাকরির জন্য ফর্ম জমা দিইনি। আমার বাবা রেলওয়েতে চাকরি করেন এবং আমার ভাই কম পড়াশোনা করেছেন, তাই যেখানে কাজ পায় সেখানে হাত বাড়িয়ে দেয়া। আমাদের জীবন ভালোই চলছিল, আমরা সবাই খুব খুশি ছিলাম। কিন্তু আমাদের সাথে এমন কিছু হতে চলেছে যা আমরা কখনো কল্পনাও করিনি। একদিন বাবার ট্রান্সফার কানপুরে হয়ে গেল, যার ফলে আমাদের বাড়ি ছেড়ে কানপুরে যেতে হলো। এখন আমরা কানপুরে একটি ভাড়া বাড়িতে থাকি। আমি ভেবেছিলাম এখন আমি কিছু কাজ করব এবং পরিবারকে সাহায্য করব। চাকরি খুঁজতে এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কোনো চাকরি পেলাম না। আমি মন খারাপ করে বাড়ি ফিরে এলাম। আমার মা বাবা আমাকে বললেন, তুমি চিন্তা করো না, কোথাও না কোথাও চাকরি হয়ে যাবে। কি একদিন আমি ছাদে বসে চাকরি নিয়েই ভাবছিলাম, তখনই গ্রাম থেকে ফোন এল যে আমার বাবার বোনের স্বাস্থ্য খুব খারাপ। আমি এই কথা মাকে বললাম, শুনে মা এবং ভাই তাড়াতাড়ি গ্রামের দিকে চলে গেলেন। বাড়িতে শুধু আমি এবং বাবা রইলাম। গ্রামে পৌঁছে মা ফোন করে বললেন যে তাকে সুস্থ হতে কমপক্ষে 20 দিন লাগবে। মা আমাকে বললেন যে আমি বাবার যত্ন নিই। আমার বাবা রোজ রাতে ঘুমানোর আগে মদ খান। মদ খেয়ে তিনি এমন হয়ে যান যে কিছুই বুঝতে পারেন না, কখনো কখনো প্রস্রাব তার প্যান্টেই হয়ে যায়। তাই তার যত্ন নিতে হয়। একদিন বাবা অফিস থেকে এসে বললেন যে কাল তার এক বন্ধু আসবে। আমি ভাবলাম যে বাবা এখন মদ খাওয়ার পরিকল্পনা করছেন। পরের দিন বাবা ছুটি পেয়েছিলেন। আমি এবং বাবা দুজনে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমি বাড়ির কাজ করছিলাম তখন দরজার বেল বাজল। দরজা খুলে দেখি 35 থেকে 40 বছর বয়সী একজন লোক দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করল, তুমি বিজয়ের মেয়ে? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলল, আমি তোমার বাবার বন্ধু। আমি ভাবলাম, এটাই সেই লোক যার কথা বাবা গতকাল বলছিলেন। আমি তাকে স্বাগত জানালাম। তিনি বললেন, খুশি থাকো। তারপর আমি লক্ষ্য করলাম যে তিনি আমাকে একটু অন্যরকমভাবে দেখছেন, বারবার আমার শরীরের দিকে তাকাচ্ছেন। আমি ভাবলাম যে তিনি হয়তো এমনিই দেখছেন, তাই আমি বেশি মনোযোগ দিলাম না। ঠিক তখনই বাবা এসে বললেন, স্বাগতম। দুজনে গলা জড়িয়ে ধরলেন। তাদের দেখে আমারও ভালো লাগল। বাবা আমাকে বললেন, দীপা, চা বানিয়ে নিয়ে আসো। আমি চা বানাতে চলে গেলাম। তারা দুজনে কথা বলতে লাগলেন। চা বানিয়ে এনে দেখি দুজনে হাসছেন। আমি প্রথমে বাবাকে চা দিলাম, তারপর তার বন্ধুকে চা দিতে গিয়ে দেখলাম যে তিনি আবার আমার বুকের দিকে তাকাচ্ছেন। তারপর তিনি বললেন, বিজয়, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। তার বয়স কত? বাবা বললেন, তার বয়স 25 বছর। তার বন্ধু বললেন, শীঘ্রই তার বিয়ে দিয়ে দাও। কথা শুনে আমি একটু হেসে আমার ঘরে চলে গেলাম। সারাদিন বাবা এবং তার বন্ধু কথা বলতে থাকলেন। সন্ধ্যা হতে হতে আমি ভাবলাম যে আজ তারা দুজনে পার্টি করবেন। বাবা আমাকে বললেন, দীপা, পেঁয়াজ কেটে এবং নমকিন এক প্লেটে নিয়ে আসো। আমি দেখলাম যে বাবা মদের বোতল বের করে তার সামনে রেখেছেন। তারা দুজনে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে লাগলেন। আমার ভয় হচ্ছিল যে বাবা বেশি মদ পান করবেন না তো। দুজনে মিলে ধীরে ধীরে পুরো বোতল শেষ করে ফেললেন। দুজনেই নেশা ছিলেন, কোনো কিছুর খেয়াল করছিলেন না। আমার বাবা তো রোজ পান করেন, তাই কোনোভাবে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। কিন্তু তার বন্ধুর নেশা এত বেশি হয়েছিল যে তিনি তার বাড়ি ফিরতেও পারছিলেন না। আমি তাকে বাবার সমতুল্য ভেবে ভাবলাম যে আজ বাবার সাথে ঘরেই শুইয়ে দিই। তাকে ঘরে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার ওজন এত বেশি ছিল যে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। তিনি নিজের মধ্যে কিছু বকছিলেন, অনেক চেষ্টা করেও তিনি উঠতে পারছিলেন না। আমি ভাবলাম, আরেকবার চেষ্টা করি। খুব কষ্ট করে তাকে উঠাতে লাগলাম, তিনি হঠাৎ তার দুটি হাত আমার কোমরে রাখলেন। আমি ভাবলাম যে তিনি বেশি নেশায় আছেন তাই এমন করছেন, কিন্তু তিনি ধীরে ধীরে তার হাত আমার পিছনে রেখে জোরে চাপ দিতে শুরু করলেন। আমি বললাম, আঙ্কেল, আপনি কি করছেন? এবং তাকে হঠাৎ ধাক্কা দিলাম। তিনি সোফায় পড়ে গেলেন। আমি ভাবলাম যে তিনি বেশি নেশায় আছেন তাই এমন করছেন, তার তো কিছুই দেখা যাচ্ছিল না। তার আচরণ দেখে আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি তাকে সোফায় শুইয়ে দিলাম এবং একটি চাদর দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর সময় আমি ভাবছিলাম যে আঙ্কেল বেশি নেশা ছিলেন, তাকে ধাক্কা দেওয়া উচিত হয়নি। তিনি তো আমার বাবার বয়সী।
সকালে আমি তাড়াতাড়ি উঠে দেখলাম বাবা এবং তার বন্ধু দুজনেই ঘুমাচ্ছেন। চা বানিয়ে তাদের জাগালাম এবং চা খেতে দিলাম। দুজনের মেজাজ ফ্রেশ হয়ে গেল। বাবা ডিউটির জন্য প্রস্তুত হতে লাগলেন। তিনি আমাকে বললেন, যাও, নাস্তা বানিয়ে নিয়ে আসো। ও আমি নাস্তা বানিয়ে নিয়ে আসতেই দেখলাম বাবার বন্ধু বারবার আমার বুকের দিকে তাকাচ্ছেন। আমি বুঝতে পারছিলাম না কেন তিনি এমন করছেন। আমি আমার দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। কল করেছিল আমার ভাই। সে বলল, মা এবং বুয়া দুজনেরই স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তোমাকে তাড়াতাড়ি গ্রামে আসতে হবে। আমি বাবাকে বললাম। বাবা বললেন, তুই এখানেই থাক। আমি একা গ্রামে যাব? আমি বললাম, বাবা, আমি একা এখানে কিভাবে থাকব? আমি একটা মেয়ে, আমার ভয় লাগছে। বাবা বললেন, তুমি ঘাবড়াবে না। আমার এই বন্ধুর ছুটি আছে। তাকেও একটা রুমের দরকার। যতক্ষণ আমি গ্রাম থেকে ফিরে না আসি সে এখানেই থাকবে। বাবার বন্ধু বললেন, ঠিক আছে। বাবা বললেন, আমার কোনো রকমের সমস্যা যেন না হয়। আমার মেয়ের দিকে খেয়াল রাখবে। বাবার বন্ধু বললেন, বিজয়, তুমি ফিকির করো না। আমি তোমার মেয়েকে আমার মেয়ের মতো দেখভাল করব। এরপর বাবা গ্রামে চলে গেলেন। বাড়িতে শুধু আমি এবং বাবার বন্ধু রইলাম। আমি সেই আঙ্কেলকে বললাম, আমি খানা বানাতে যাচ্ছি। তারপর আমরা দুজন এক জায়গায় বসে খাব। আঙ্কেল বললেন, ঠিক আছে। আমি খানা বানিয়ে নিয়ে এলাম এবং আমরা দুজন বসে খেতে লাগলাম। খাওয়ার সময় আঙ্কেল বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। তিনি বললেন, দীপা বেটি, তুমি খুব সুন্দর লাগছো। আমি ধন্যবাদ দিলাম। তারপর আমি বললাম, আঙ্কেল, আপনি কাল রাতে অনেক বেশি মদ খেয়েছিলেন। তিনি হেসে বললেন, দীপা, আজ থেকে একটু কম খাব। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল। আঙ্কেল বললেন, দীপা, আমার জন্য এক প্লেটে পেঁয়াজ আর নমকিন নিয়ে আসো। আমি বুঝে গেলাম আঙ্কেল আবার মদ খাওয়ার মনস্থ করেছেন। বাবার মতোই এদেরও রোজ রাতে মদ খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আমি নমকিন আর পেঁয়াজ নিয়ে এসে দিলাম। আমি জিজ্ঞেস করলাম, মদে এমন কি আছে যা আপনি রোজ খান? আঙ্কেল বললেন, হ্যাঁ, এটা খেতে খুব মজা লাগে। আমি বললাম, সত্যি? তিনি বললেন, দীপা, একবার তুমিও এটা খেয়ে দেখো। আমি আগেই কয়েকবার বলেছিলাম, আঙ্কেল, না, আমি মদ খাব না। কিন্তু আঙ্কেল খুব জিদ করতে লাগলেন। শেষে আমি রাজি হয়ে গেলাম। আমি আর আঙ্কেল দুজন একসাথে বসে গেলাম। তিনি আমাকে এক গ্লাস মদ দিলেন এবং আমি খেয়ে নিলাম। মদ খেতেই আমার মাথা ঘুরতে লাগল। আঙ্কেলও খেতে লাগলেন। এভাবে আমরা দুজন মিলে পুরো বোতল শেষ করে বসলাম। আমার মাথা ঘুরতে লাগল। আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছিলাম না। আমি দেখলাম আঙ্কেল পানি খেতে উঠেছেন। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা দেখাচ্ছিল। আমার মাথা খুব ঘুরছিল। আঙ্কেল আমার কাছে এসে বললেন, দীপা বেটি, তুমি চিন্তা করো না। তোমার মা আর বুয়া দুজনেই ঠিক হয়ে যাবে। তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরলেন। দুটো হাত আমার কোমরে রেখে বললেন, বেটি, তুমি নিশ্চিন্ত থাকো। আমি তোমার সাথে আছি। আমি নেশা ছিলাম, তাই কোনো রকমে তার সাথে কথা বলতে পারছিলাম। এত বেশি নেশায় ছিলাম যে ঠিকভাবে হাঁটতেও পারছিলাম না। আমি পড়ে গেলাম। আঙ্কেল আমাকে কাঁধে করে তুলে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। দরজা বন্ধ করে দিলেন। আমাকে একটা কম্বল দিলেন এবং নিজেও কম্বলের নিচে চলে এলেন। আমরা দুজন বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। আঙ্কেলের খুব ঠান্ডা লাগছিল, তাই তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। আমি বেশি নেশা ছিলাম এবং কিছু বুঝতে পারছিলাম না। তারপর কখন ঘুমিয়ে পড়লাম তা জানতেও পারলাম না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার হাত পা খুব ব্যথা করছে। আমি দেখলাম আঙ্কেল আমার পাশেই ঘুমাচ্ছেন। তিনি সম্পূর্ণ কাপড় খুলে শুয়ে আছেন। আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর দেখলাম আমারও অর্ধেক কাপড় খুলে গেছে। আমি আরও ঘাবড়ে গেলাম। বিছানা থেকে নামতেই আমার খুব জোরে ব্যথা হতে লাগল। পুরো শরীরে ব্যথা ছিল। আমি তাড়াতাড়ি কাপড় পরে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু ব্যথায় হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। আমি বুঝে গেলাম রাতে আঙ্কেল আর আমার মধ্যে কিছু অন্যায় হয়েছে। আমি ভয়ে কাঁদতে লাগলাম এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি পরিবারের লোকজন জানতে পারে তাহলে আমি কি করব। তারপর আমি তাড়াতাড়ি গোসল করে প্রস্তুত হয়ে গেলাম। বাইরে এসেই দেখলাম আঙ্কেল সেখানেই আছেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কাল রাতের মদ কেমন লাগল? ঘুম কেমন হলো? আমি বললাম, আমি মদ্যপান করে খুব বড় ভুল করে ফেলেছি। চাচা বললেন, কিছুই হয়নি, আমি তো গত রাতে খুব মজা পেয়েছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল, এমন দিন আর কখনো আসবে না। সত্যি, আমি খুব ভালো লাগল। আমি সব বুঝে গেলাম।
শুনে আমি আমার ঘরে চলে গেলাম। আধা ঘণ্টা পর বাবা ফিরে এলেন। বাইরে আসার সাথে সাথেই বাবা বললেন, মা এবং বোনের অবস্থা এখন ঠিক আছে। তারপর বাবা চাচাকে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে কি তোমাকে কোনো অসুবিধা দিয়েছে? চাচা হেসে বললেন, না, দীপা তো খুব শান্ত ও সরল। সে আমাকে একদমই অসুবিধা দেয়নি। আমি সব বুঝে গেলাম। আমি আমার ঘরে চলে গেলাম। বাবার বন্ধুও তার বাড়ি চলে গেলেন। আমি বসে ভাবতে লাগলাম, আমাকে কোনো অবস্থাতেই মদ্যপান করা উচিত ছিল না। তারপর আমি ভাবলাম, এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে। আজ থেকে এমন ভুল আর কখনো করব না, কখনো করব না।